Hello everyone and welcome you all to another show where we discuss about the NEET Achievers talk show. So today with us we have Samannoy and he scored 515 marks in the recently conducted NEET examination. তো প্রথমত সমন্বয় তুমি তোমার নিজের সম্পর্কে একটুখানি বলো এবং তোমার যে নিট এক্সামটা তুমি দিলে এবং সেখানে তোমার কি এক্সপিরিয়েন্স ছিল সেটা সম্পর্কে একটুখানি আমাদের অডিয়েন্সকে বলো। আমি পুরো 11 আর 12-এর প্রিপারেশান বায়োন্ট একাডেমি থেকে কমপ্লিট করেছি। তো এবার নিট এক্সাম পাওয়ার সাথে সাথে যেখানে কোয়েশ্চেন পেপার পেলাম তখন প্রথমে দেখলাম বায়োলজি পেপারটা লেন্দি। তো ওটা দেখে বেশি ঘাবড়াইনি, কারণ কি এখানে বায়োন্ট একাডেমির টেস্ট সিরিজে পেপার প্রায় সেম লেন্থই থাকতো বা এর থেকে একটু বেশি লেন্দি হতো, কিছু কিছু টেস্ট এর থেকেও বেশি লেন্দি হতো। এবার এখানে প্রথমে বায়ো, তারপরে কেমিস্ট্রি মডারেট, কেমিস্ট্রিও ওরকম কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেন এখানে রেগুলারলি প্র্যাকটিস করানো হয়েছে। এছাড়া আমি বলে রাখি আমি জেইই মেন্সে 98% স্কোর করেছি। তো তার জন্য আমার ডিফিকাল্ট কোয়েশ্চেন্স প্র্যাকটিস এখানে সেই জেইই মেন্স স্ট্যান্ডার্ড বা কিছু কিছু অ্যাডভান্স স্ট্যান্ডার্ডের ফিজিক্স কেমিস্ট্রি কোয়েশ্চেন করানো হয়। তো আর বায়োতে এনসিইআরটির লাইন তুলে তুলে এবছর নিটে যে স্যালভিনিয়ার কোয়েশ্চেনটা এসেছিলো ওটা আমাদের বায়োন্ট একাডেমির টার্গেট টেস্ট সিরিজে আমরা আগেই ওটা প্র্যাকটিস করেছিলাম, তো এই ক্ষেত্রে সুবিধা হয়েছে। এছাড়া যে রামদেও মিশ্রা ইকোলজি, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, এই কোয়েশ্চেনটাও স্যার আমাদের প্রত্যেকটা অথরের মানে প্রত্যেকটা সায়েন্টিস্টের সম্পর্কে যেগুলো লেখা আছে সামারি, এগুলো থেকে কোয়েশ্চেন্স আমাদের অলরেডি প্র্যাকটিস করানো হয়েছে। আর যেমন আর এর সাথে আমি ক্লাস 12-এরও এবছর এইচএসে 92% স্কোর করেছি। তো ব্যাপার হচ্ছে যে যদি কনসেপ্ট স্ট্রেংথটা ভালো থাকে আর তাহলে সমস্তগুলো এক্সামই প্রায় প্যারালালি করা যায়। এবার এখানে যেমন ধরুন অর্গানিক কেমিস্ট্রিতে এখানে কেমিস্ট্রি স্যার খুবই ভালোভাবে আমাদের অর্গানিকের রিয়াকশানগুলো করেছেন উইথ মেকানিজম, তো এগুলো খুবই হেল্পফুল হয়েছে নিটে স্কোর করতে। এবং আচ্ছা, একটা কথা আমি বলি যে আমাদের অডিয়েন্সদেরকে, যেটা সমন্বয় খুব ভালো একটা কথা বললো যে রেগুলার বেসিসে মক টেস্ট যেটা ও দিয়েছে এবং সেখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু ও কমন পেয়েছে এক্সামে, রাইট? এবং সেখানে অনেক জায়গাতে অনেক রকম কথা স্টুডেন্টদের কাছে উঠে আসতো যে অনেক কোয়েশ্চেন আউট অফ এনসিইআরটি আমরা টেস্টে দিই। সেটা অ্যাকচুয়ালি ডিফিকাল্টি লেভেলটা আমরা একটু অ্যাবাভ নিটই সেট করে রেখেছিলাম পেপারে। তো সেই ডিফিকাল্টি লেভেলটা যখন আমরা অ্যাবাভ নিট সেট করেছি, তো সেটা তোমার জন্য কতটা ইফেক্টিভ ওয়েতে কাজ করেছে অ্যাকচুয়াল নিট এক্সামের সময়? প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে 2024 বা 23 নিট পেপার দেখলে মনে হচ্ছিল যে এগুলো আউট অফ এনসিইআরটি আসবে, কিন্তু এবছরে বাই ফরচুনেট এবছরের কোশ্চেনটা একটু লিটল বিট ট্রিকি ছিল, সেক্ষেত্রে আমাদের এটাই লাস্ট অবধি সুবিধা হয়েছে। আর আর যেমন ফিজিক্সের ক্ষেত্রে কিছু মানে আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন যেগুলো অনেক বেশি টাইম লাগবে ক্যালকুলেশনে, ওইগুলো ওইরকম টাইপের কোয়েশ্চেনের সাথেও আমরা পরিচিত ছিলাম। কারেক্ট। তো বেসিক্যালি এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে একটা যখন সাবজেক্টিভ প্রিপারেশন আমরা নিই কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য, তো সেখানে কিন্তু এক্সপার্ট ফ্যাকাল্টিসরা বা যারা টিচাররা আছেন তারা কিন্তু আগে থেকেই সেটা গেস করতে পারেন যে দিস ইয়ার দ্য পেপার উইল বি সামথিং ডিফারেন্ট, যেটা আমরা বারবার বলেছিলাম স্টুডেন্টদেরকে যে এবার কিন্তু আউট অফ এনসিইআরটি জিনিস থাকবে এবং আমরা ঠিক সেই মতো করে কিন্তু স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করেছিলাম। তো একটা কথা তুমি যেটা বললে বোর্ডে তোমার 92% এসছে, রাইট? তো অনেক প্যারেন্টস বা অনেক স্টুডেন্ট ভাবে যে আমি আগে বোর্ডটার জন্য ফোকাস করব, দেন এন্ট্রান্সের জন্য পরে ভাববো আমি এটা নিয়ে। তো তোমার কি মনে হয় যে এটা কতটা রাইট ডিসিশন, নাকি বোর্ড করার পাশাপাশি যদি আমি এন্ট্রান্সটাতে ফোকাস করি তাতে আমার এন্ট্রান্সটা তো ভালো হওয়ার চান্স থাকলোই, পাশাপাশি বোর্ডটাও হয়তো ইম্প্রুভ হতে পারে? সো হোয়াট ইজ ইউর থট ইন ইট? দেখুন, আমাদের এখানে যে মডিউল বা যে নোটসগুলো স্যাররা ক্লাসে প্রোভাইড করেন ওই নোটসের বাইরে আমি বাংলা মিডিয়াম থেকে এইচএস দিয়েছি, তো ওর বাইরে থেকে আমাদের ক্লাস আমার 12-এর টেক্সট বুকগুলো এরকম মোটা মোটা, তো ওই ভলিউমের টেক্সট বুক থেকে যা কোয়েশ্চেন্স আসে যা প্রিভিয়াস ইয়ার সমস্ত এখানকার নোটসেই মধ্যেই থাকে। যে এবার নোটসের মধ্যে আউট অফ এনসিইআরটি কোয়েশ্চেন থাকে, মোটামুটি এনসিইআরটি প্লাস নোটস যদি কেউ ঠিকঠাক রেডি করে, প্লাস শুধু ল্যাঙ্গুয়েজটা এবার আলাদাভাবে লিখতে হবে, কিন্তু মোটামুটি বেসিক জিনিস সেমই থাকে, তো প্যারালালি প্রিপারেশন করাটাই বেটার। কারেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অনেক বাংলা মিডিয়াম থেকে যারা, বিকজ ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের এখানে 90% মোর দেন 90% স্টুডেন্ট হচ্ছে বেঙ্গলি মিডিয়াম থেকে, তো তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কি তোমার ক্ষেত্রে একটা ব্যারিয়ার হিসেবে ফিল হয়েছিল, যে ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার হিসাবে, না ইউ আর কমফোর্টেবল উইথ ইংলিশ? আর এটা আগে বলি, তারপর একটা সেকেন্ড কোয়েশ্চেন আমি করছি।
প্রথম দিকে 11-এর স্টার্টিংয়ে ল্যাঙ্গুয়েজে সত্যিই প্রবলেম ছিল, যে যেমন ধরুন মনে হচ্ছিল এগুলো নতুন জিনিস, যেমন ফ্রিকশন, আসলে আমরা পড়ি ওটাকে ঘর্ষণ বলে, কিন্তু নাম ফ্রিকশন। এবার ভাবলাম নতুন জিনিস, কিন্তু তারপর কিছুদিন পড়ার পর দেখলাম যে ব্যাপারটা সেম। আর ধরুন এখানে একটা সুবিধা কি, আমাদের এখানে যতজন ফ্যাকাল্টি ওনারা সবাই বাঙালি, তো ধরুন কিছু ইংলিশ আমি বুঝতে পারছি না বা বাংলায় কিছু বুঝতে পারলাম না, তখন স্যারদেরকে খোলাভাবে বাংলায় জিজ্ঞেস করলে স্যাররা বাংলায়ও বুঝিয়ে দেন, এটাও একটা সুবিধে। আচ্ছা একটা কথা বলো, এক্সাম ল্যাঙ্গুয়েজ যেটা আমরা নিটে দেখি, তো এক্সাম ল্যাঙ্গুয়েজ যদি আমি বেঙ্গলি চুজ করে থাকি এক্সাম ল্যাঙ্গুয়েজ, তাহলে কোয়েশ্চেনটা বেঙ্গলিতে থাকে, তার পাশাপাশি ইংলিশেও থাকে। বাট যদি আমি ইংলিশ চুজ করি তাহলে কোয়েশ্চেনটা শুধু ইংলিশেই থাকে। তো তুমি কোনটা চুজ করেছিলে, বেঙ্গলি নাকি ইংলিশ? আমি মানে ইংলিশই চুজ করেছিলাম, কিন্তু মানে করেছি ইংলিশ চুজ করেছিলাম, যেহেতু বাংলাতে একটু যদি মনটা এধার ওধার হতে পারে। এটা জিজ্ঞেস করার পেছনে আমাদের অডিয়েন্স যারা শুনছেন এই পডকাস্টটা, তাদেরকে একটুখানি বলে রাখি, অনেক প্যারেন্টসই হয়তো ভাবেন যে আমার ছেলে তো বা মেয়ে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তো তার ক্ষেত্রে হয়তো নিটটা ডিফিকাল্ট হবে। এবং মাল্টিপল টাইম যখন আমরা প্যারেন্টসের সাথে ইন্টারাকশন করি, আমরা বলে থাকি যে স্টুডেন্ট কিন্তু আফটার ক্লাস 12 তারা কিন্তু যখন এক্সাম ল্যাঙ্গুয়েজটা চুজ করার সময় আসবে, তখন কিন্তু আপনার ছেলে বা মেয়ে বাংলাটা চুজ করবেই না, বিকজ দে উইল থিঙ্ক দ্যাট বাংলাতে হয়তো কোশ্চেন পেপারটা বুঝতে আরও ডিফিকাল্ট হবে অ্যাজ কম্পেয়ার টু ইংলিশ, রাইট? তো সেটাই মনে হয়েছে, তাই না? হ্যাঁ, তখন মানে আরও মানে কনফিউশন ক্রিয়েট হবে বেশি। কারেক্ট। তো ল্যাঙ্গুয়েজটা কোনোটাই ইস্যু নয়, যেটা আপনারা ভাবছেন, তো ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোনো একটা ইস্যু নয়, এবং সেটা কিন্তু ওদের বোর্ডের প্রিপারেশনটা অনেকটা বেশি এনহ্যান্স হয় যদি এন্ট্রান্সের প্রিপারেশনটা ওরা পাশাপাশি চালিয়ে গিয়ে থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যেটা আমি তোমাকে করবো, যে একটা সময় যখন হয় আমরা প্রিপারেশন যখন নিচ্ছি, এবার বোর্ড এক্সাম আমাদের কাছে চলে আসে, তো বোর্ড এক্সাম যখন তোমার কাছে এসেছিলো এবং ডিউরিং দ্য বোর্ড এক্সাম জার্নি, তখন তুমি এন্ট্রান্সটাকে কি একেবারেই ফোকাসটা সরিয়ে দিয়েছিলে, নাকি তার পাশাপাশি যখন অনেক ছুটি থাকে বোর্ড এক্সামের পাশে, মানে একটা সাবজেক্ট আর একটা সাবজেক্টের এক্সামের পেছনে একটা ছুটি থাকে হয়তো, তো তখন কি তুমি এন্ট্রান্সটাকে কন্টিনিউ রেখেছিলে নাকি একেবারেই পুরোপুরি ডিভিয়েট হয়ে গেছিলে তখন? না, দেখুন আমি মেন টার্গেট নিয়েছিলাম যে বোর্ডস আছে থাক, শুধু আমাকে বাংলা ইংলিশটাই নতুন পড়তে হবে। এছাড়া যেগুলো পড়ছি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো আমি সারা বছর এমনিতেই পড়ছি, তো আমি ক্লাস 12টাই ভালো করে আরেকবার রিভিশন করে নেবো ওই টাইমটায়। আর এছাড়া ওই টাইমটায় আমাদের এখানে বায়োন্ট একাডেমির টেস্ট সিরিজগুলো হতো, আমি টেস্ট সিরিজগুলো রেগুলারলি দিতে আসতাম, বোর্ডের প্রিপারেশন সাথে সাথেও আসতাম তাতে দিতে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট যে তুমি পুরোপুরি ফোকাস ছিলে এন্ট্রান্সটা নিয়ে, রাইট? তুমি যে নিট এক্সামটা দেবে বা নিটটাতে ভালো করবে, সেটা তোমার ডিসিশানেই সেটা দেখতে পাচ্ছি আমরা, এবং তার জন্য অনেক অনেক কনগ্রেচুলেশন আমাদের তরফ থেকে। অনেক তুমি ফিউচারে অনেক বড় হও, অনেক উঁচুতে ওঠো, সেটা আমরা কামনা করব। আর আরেকটা কথা লাস্ট আমি তোমাকে জিজ্ঞেস করবো, যে ধরো তোমার যারা জুনিয়র আছে বা তোমার যারা সহপাঠী ছিল, যারা এবার নিট দিয়েছিল বা তাদের নিট হয়নি, তো তারা যদি আবার সেকেন্ড টাইম রিপিট করার জন্য ভাবে, নেক্সট ইয়ার একটা গ্যাপ নিয়ে আরেকবার রিপিট করার কথা ভাবে, তো হোয়াট উইল বি ইয়োর সাজেশন টু দেম, হাউ দে উইল স্টার্ট দেওয়ার প্রিপারেশন? বিকজ আবার না ওই শূন্য থেকে জিরো থেকে স্টার্ট করাটা একটা ডিফিকাল্ট, রাইট? তো হাউ ইউ উইল সাজেস্ট দেম যে তারা কীভাবে প্রিপারেশনটা শুরু করলে বেটার হবে? প্রথম কথা, আমি একটা কথা বলবো যে কোনো একটা রিসোর্সেসের স্টিক থাকা, মানে যেমন ধরুন আমি কোনো একজন টিচারকে ফলো করছি, তো প্রথমত আমি তাকেই শুধু ফলো করি, কোনো প্রবলেম হলে তাকেই বলি, এবার তিনি আমার সবটা জানেন। আর টিচার যেটা বলছেন কোনো প্রবলেম হলে তার কথাই তাকেই বলা উচিত, ওনার কাছে এবার ওনার কথা শুনলে তাহলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কারেক্ট। তো যেটা আমরাও ক্লাসে বলে থাকি, ইট ইজ বেটার টু রিড 1 বুক 10 টাইমস রাদার দ্যান 10 বুক 1 টাইমস। তো মাল্টিপল রিসোর্সেস অ্যাভেলেবেল থাকলে সামটাইমস আমরা কী হয়, কনফিউজ হয়ে যাই যে কোনটা ফলো করবো এবং কোনটা ফলো করবো না। তো টু স্টিক টু দ্য লিমিটেড রিসোর্সেস ইজ আ কি টু সাকসেস। তো আজকের এই পডকাস্টে আমরা অনেক কিছু জানতে পারলাম সমন্বয় তোমার কাছ থেকে, এবং ফিউচারে তুমি যখন মেডিকেল কলেজে যাবে, তারপর আবার ডেফিনেটলি তোমার মেডিকেল কলেজের যে এক্সপিরিয়েন্স, সেগুলো নিয়ে আমরা আবার একটা পডকাস্ট দর্শকদের সামনে নিয়ে আসবো। তো আজকের পডকাস্টটা এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।